মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। এরকম একটা ঘটনা ঘটবে আমি কল্পনাও করতে পারিনি। আজকে আমার সাথে যা ঘটল সেটা আপনাদের কারো সাথে কি ঘটেছে? কারো সাথে হয়ে থাকলে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে ফলো করবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সহজ পদ্ধতিতে ঘরোয়া উপকরণে বিরিয়ানি করতে হয়। আমি মাটির হাঁড়িতে করে দেখিয়েছি। আমি আজকে এই দম বিরিয়ানিটা মুরগির মাংস দিয়ে রান্না করব। আমি এখানে পাকিস্তানি মুরগির ৮ পিস নিয়েছি। আমি মাংসগুলোকে মেরিনেট করার জন্য একে একে মশলা মাখিয়ে নেব। প্রথমেই আমি দিয়ে নিলাম ১ টেবিল চামচ লবণ। দিয়ে দিলাম ১ চা চামচ উঁচু করে মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দিলাম রাঁধুনি বিরিয়ানি মশলা। ঘরে বানানো মশলা দিয়েও এটা করতে পারেন। আমার হাতের কাছে রাঁধুনি বিরিয়ানি মশলা ছিল, আমি এটাই দিলাম। তারপরে দিলাম ১ টেবিল চামচ সস, হাফ কাপ টক দই, আর হাফ কাপ বাদাম বাটা। আরও দিলাম বেরেস্তা, ১ কাপ পরিমাণ সরিষার তেলও। তেলটা আমাদের বাড়ির খাঁটি সরিষার তেল। সবগুলো মশলা দেওয়া শেষ হলে মাংসের সাথে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব। ব্যাস, আমার মাংস মেরিনেট করা হয়ে গেল। এখন এটা ঢেকে একপাশে সরিয়ে রেস্টে রাখব ২ ঘন্টা পর্যন্ত। আমি ২ ঘন্টা রেস্টে রাখব। আপনারা যদি এটা ৪-৫ ঘন্টা রেস্টে রাখেন তাহলে এটা আরও বেশি ভালো হবে, মাংসটা আরও বেশি সফট হবে। কিন্তু আমার হাতে এত বেশি সময় ছিল না, তাই আমি এটা ২ ঘন্টায় রেস্টে রেখেছি। তো মাংসটা মেরিনেট হতে থাকুক। এদিকে আমি চালটা মেপে ধুয়ে চালটা ভিজিয়ে রাখব। ৮ পিস মাংসের জন্য ২ কাপ চাল নিয়েছি। চালগুলো ভালো করে ধুয়ে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখব। ফিরে আসলাম ২ ঘন্টা পরে। চলুন চুলার কাছে চলে যাই। আমি কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি মেরিনেট করা মাংসগুলো দিয়ে ভালো করে কষিয়ে রান্না করব। ভালো করে কষাতে হবে, নয়তো মাংসের গন্ধ থেকে যাবে। আমার এখানে সব মশলা দিয়েই আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম, তাই তেলের মধ্যে আমি আর কোনো এক্সট্রা মশলা বা পেঁয়াজ কোনো কিছুই দিলাম না। মাংসটা ভালোভাবে পানি শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে নিব। মাঝে মাঝেই নেড়ে দিতে হবে অবশ্যই, যেন মাংসটা তলে না ধরে যায়, কারণ মাংস যেহেতু মশলা দিয়ে মেরিনেট করা ছিল এটা অল্পতেই তলে ধরে যাওয়ার সম্ভাবনা আছে। মাংস থেকে দেখুন পানি প্রায় শুকিয়ে গেছে। এখন আমি মাংসের ভিতরে দিয়ে দিলাম ২ কাপ দুধ। আমি ২ কাপ পরিমাণে দুধ দিয়েছি ৮ পিসের জন্য। আপনাদের মাংসের পরিমাণ বা চালের পরিমাণ কম বেশি হলে আপনারা দুধের পরিমাণ কম বেশি করে দিয়ে দিবেন। এখন আমি ঢাকনা দিয়ে আবার রান্না করব মাংসের দুধ শুকিয়ে আসা পর্যন্ত। এই যে দেখেন মাংসের দুধ শুকিয়ে মাংসটা একদম কষাকষা হয়ে গেছে। মাংসটা কষা হয়ে গেছে, আমি চুলাটা বন্ধ করে দিলাম। চলে আসলাম চালের কাছে। চালগুলো আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। চালগুলো সুন্দরভাবে ভিজে গেছে। এদিকে আমি মাংস কষানোর ফাঁকে রাইস কুকারে পানি গরম করতে দিয়েছিলাম। পানি ফুটে গেছে। এখন এই ফুটন্ত পানির ভেতরে আমি চালগুলো দিয়ে দিলাম। আমি চালগুলোকে ৮০% সেদ্ধ করে নিব। আর চালের ভিতরে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম। আমি এখানে ১ টেবিল চামচ পরিমাণ লবণ দিলাম। আমার চালগুলো ৮০% সেদ্ধ হয়ে গেছে। আমি ঝাঁঝরিতে চালগুলো ঢেলে পানি ঝরিয়ে নিলাম। দেখেন কি সুন্দর একটা মাটির পাতিল। এই পাতিলটাতেই আমি আজকের দম বিরিয়ানি বানাবো। ওটা আমি গ্রামের বাড়িতে যখন গেছিলাম তখন গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছি। আমি এখন মাংসগুলো পাতিলে সুন্দরভাবে সাজিয়ে দিলাম। মাংসের উপরে অর্ধেক ভাতও সাজিয়ে দিলাম। ভাতের একটা লেয়ার দেওয়ার পরে এবার আমি মাংসের ঝোলগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম, ভাতের লেয়ারের উপরে দিয়ে দিলাম। আমি আজকের এই মাটন দম বিরিয়ানিতে আলু ব্যবহার করিনি, কারণ আমার বাচ্চারা এই বিরিয়ানিটা আলু ছাড়া খেতে চেয়েছিল। এবারে ঝোলের উপর আমি বাকি ভাতগুলো সুন্দর করে সাজিয়ে দিলাম। ভাতগুলো দিয়ে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম ১ কাপ পরিমাণ দুধ। দুধ দেওয়ার পরে এর উপরে বেরেস্তা দিলাম। আর আমি একটু দুধের মধ্যে জর্দার রং মিশিয়ে রেখেছিলাম। যেহেতু আমার কাছে জাফরান নাই, তাই জাফরানের কালারটা নিয়ে আসার জন্য আমি একটু সামান্য জর্দার রং দুধে মিক্স করে কয়েক ফোঁটা মাঝে মাঝে দিয়ে দিলাম। দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচ। এরপরে আমি আটা নিয়েছি। এটা গমের আটা। ১ কাপ পরিমাণে আমি নিয়েছি।
আটাগুলো রুটির ডো এর মতো ডো করে নিয়েছি। ডো করে নেওয়ার পরে লম্বা সাপের মতো করে নিয়ে আমি হাঁড়ির মুখে দিয়ে হাঁড়ির ঢাকনাটা ভালো করে টাইট করে লাগিয়ে নিলাম, যেন ভাপ না বের হয়। আমি এটা চুলাতে লোহিতে বসিয়ে রাখব ৩০ মিনিট। যেহেতু মাংসটা রান্না করাই আছে এবং চালটাও সেদ্ধ করা, সেজন্য ৩০ মিনিট দমে রাখলেই হয়ে যাবে। ফিরে আসছি ৩০ মিনিট পরে। হায় আল্লাহ, এটা আমার কি হয়ে গেল! জীবনেও কল্পনা করিনি আমার পাতিলটা এরকম হয়ে ভেঙে যাবে। ভিডিওর শুরুতেই আপনারা হয়তো দেখেছেন যে আমি ভাঙ্গা পাতিল থেকে বিরিয়ানির উপকরণগুলো প্রেসার কুকারে ঢেলে নিচ্ছি। দেখেন কি একটা অবস্থা হয়েছে! আমার পাতিলটা চুলার মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরেই এটা তাপে ফটফট শব্দ করে কেন জানি না ফেটে গেল। পাতিলটা একদমই ভেঙে গেল। পাতিল ভেঙে যাওয়া ফলে বিরিয়ানির ভেতরের যে পানিটুকু ছিল, ঝোল, তেল ও দুধ দিয়েছিলাম, সব পাতিলের ফাটা দিয়ে পড়তে শুরু করেছে। হঠাৎ করে আমি হতভম্ব হয়ে গেছি। কি করব না করব বুঝতে পারছিলাম না। মাথা কোনো কাজ করছিল না। এরকম ঘটনা যে ঘটবে আমি আন্দাজও করতে পারিনি। তারপরে আমি কি করব? ক্যামেরাটা বন্ধ করে দিলাম। পাতিল ফেটে যাওয়ার ওই সময়ের ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারলাম না, কারণ ওই সময় আমাকে ক্যামেরাটা বন্ধ করে দিতে হয়েছিল এবং দ্রুত পাতিলটা সরিয়ে পাতিলের ভিতরের জিনিসগুলো অন্য জায়গাতে ট্রান্সফার করতে হচ্ছিল। আমি কি করব? দ্রুত সিদ্ধান্ত নিলাম যে তাহলে প্রেসার কুকারে ঢেলে নিব। কিন্তু ঢালব কিভাবে এটাই বুঝতে পারছিলাম না, কারণ প্রেসার কুকারে যদি আমি ঢালতে যাই তাহলে এটা আর আমার দম বিরিয়ানি থাকবে না, এটা একটা জগা খিচুড়ি টাইপ বিরিয়ানি হয়ে যাবে এবং সেটাই হলো আলটিমেটলি। জগা খিচুড়ি হোক আর দম বিরিয়ানি, খেতে কিন্তু টেস্ট ভালোই হয়েছিল। তো এই হইল আমার মাটন দম বিরিয়ানির নামে জগা খিচুড়ি বিরিয়ানি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।